সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সুজিত স্পেশাল ব্যাচের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে নতুন একটা রেকর্ডেড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকের ক্লাসের টপিকস হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভ পদার্থবিজ্ঞান 2021-22 সেশন। অর্থাৎ 2021-22 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের যে 15টা কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনের ব্যাখ্যা সহ সলভ আমরা এখন দেখব। তো আমাদের এই কার্যক্রমগুলো প্রতিনিয়তই থাকছে এবং তোমাদের সহযোগিতা পাইলে আমরা তোমাদের জন্য কাজ কন্টিনিউ করতে থাকব। তো কথা না বাড়িয়ে চলো ক্লাসে চলে যাই। প্রথমটা বলছে একটি ব্যাটারির মধ্যে তড়িৎ প্রবাহ I প্রকাশ করা হয়। ওই ব্যাটারির তড়িৎচালক বল এবং ওই দুই প্রান্তের বিভব পার্থক্য সমান কখন হবে? তড়িৎচালক বল ইটা দুই প্রান্তের বিভব পার্থক্য ভি এর সমান কখন হবে? ঠিক আছে, আমরা জানি ই ইকুয়াল টু ভি প্লাস আই ছোট হাতের আর। ঠিক আছে, ভি ইকুয়াল টু কি লেখা যায়? আই আর প্রান্তীয় বিভব, মানে কোষের এক প্রান্ত থেকে এই প্রান্ত আসতে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসতে এই প্রান্ত থেকে এই প্রান্ত আসতে যে পরিমাণ ভোল্টেজ নষ্ট হয় সেটা হচ্ছে ভি। আর আইটা কি? আই হচ্ছে তড়িৎ প্রবাহ, আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ। এখন অভ্যন্তরীণ রোধের কারণে যে ভোল্টেজটা পাই সেটা হচ্ছে নষ্ট বিভব বা সুপ্ত বিভব। ঠিক আছে, তাহলে এই ভি এবং আই আর, ভি প্লাস এই আই ছোট হাতের আর মিলেই টোটাল তড়িৎচালক শক্তির সমষ্টির সমান হবে। এখন যখন এই টার্মটা মিসিং থাকবে তখন ই ইকুয়াল টু ভি এর সমান হতে পারবে। তাহলে হয় আই ইকুয়াল টু 0 হলে ই ইকুয়াল টু ভি, অথবা আর ইকুয়াল টু 0 হলে, এই দুইটা শর্তে আই ইকুয়াল টু 0 অথবা আর ইকুয়াল টু 0, এই দুইটা শর্তে ই ইকুয়াল টু ভি এর সমান হতে পারবে। ব্যাটারির তড়িৎচালক বলটা দুই প্রান্তের বিভব পার্থক্য সমান। এখন অপশনে কি আছে? সবসময় সমান হবে না, কখনোই না, কখনোই না হবে না। শুধুমাত্র যখন আই শূন্য হবে, হ্যাঁ, শুধুমাত্র আই শূন্য হলে বা আর শূন্য হলে এটা সম্ভব। তো চলো আমরা পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেন বলছে ইয়ং এর ডিসির পরীক্ষায় চিদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলো। চিদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলো। পর্দার প্রতি একক দৈর্ঘ্যে উজ্জ্বল ডোরার সংখ্যা স্থির রাখতে হলে চির হতে পর্দার দূরত্ব ডি কে কত গুণ পরিবর্তন করতে হবে? আমরা জানি এক্স ইকুয়াল টু এন ল্যামডা ডি বাই এ। এক্স ইকুয়াল টু এন ল্যামডা ডি বাই এ। আচ্ছা, ডিটা কি? আচ্ছা, ডি হচ্ছে কি? চির হতে পর্দার দূরত্ব, হচ্ছে ডি, আর এ হচ্ছে চিদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এই কোশ্চেনে বলছে চিদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়েছে। চিদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত গুণ করা হয়েছে? দ্বিগুণ করা হয়েছে। এই চিদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত গুণ করা হয়েছে? দ্বিগুণ করা হয়েছে। করার পরেও ডোরার সংখ্যা এই এক্সটা স্থির থাকবে, মানে আগেও যা ছিল এখনও তাই। দেখো, অন্য কোনোটার কথা বলছে না, ক্রম সংখ্যা বা তরঙ্গ দৈর্ঘ্যের কোনো কথা বলেনি, বলেছে দূরত্ব দ্বিগুণ করছে আর পর্দার দূরত্ব কত গুণ করলে এই এক্সটা স্থির থাকবে। তাহলে এইটা যদি 2 গুণ করি, এটাও যদি 2 গুণ করি, তাহলেই এটা স্থির হওয়া সম্ভব, কারণ কাটাকাটি 1 হবে। ঠিক আছে, আর চিদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি 4 গুণ থাকতো, এটাকেও 4 গুণ করলেই এটা স্থির থাকতো। ওকে, আশা করি তোমরা বুঝেছ। পরের কোশ্চেন, একটি ব্রিজ রেকটিফায়ার বর্তনীর ইনপুট সংকেতের কম্পাঙ্ক 50 হার্জ হলে এর আউটপুট সংকেতের কম্পাঙ্ক কত হবে? মানে ইনপুটে কম্পাঙ্ক দিয়ে আসছে 50 হার্জ, আউটপুটে কম্পাঙ্ক কত? আমরা জানি একটা ব্রিজ রেকটিফায়ারে ফুল ওয়েভে কম্পাঙ্কটা, আউটপুটের কম্পাঙ্কটা হয় ইনপুটের কম্পাঙ্কের দ্বিগুণ। আউটপুটে কম্পাঙ্কটা পাই ইনপুটে যে পরিমাণ কম্পাঙ্ক থাকে তার দ্বিগুণ, অর্থাৎ এ প্রাইম ইকুয়াল টু 2f।
তাহলে ট্রু। ইনপুটে কত দেওয়া হয়েছিল? ইনপুটে কত দেওয়া আছে? 50 হার্জ, তাহলে 100 হার্জ হবে। ওকে, একটা ব্রিজ রেকটিফায়ারে আউটপুটের কম্পাঙ্কটা সবসময় ইনপুটের কম্পাঙ্কের দ্বিগুণ হবে। ইনপুটে কম্পাঙ্ক আছে 100, তাহলে এর 2 গুণ হবে। সরি, ইনপুটে কম্পাঙ্ক আছে 50, তাহলে এর দ্বিগুণ 100 হবে। পরের কোশ্চেন, একটি বস্তু কণার মোট শক্তি এর স্থির ভরের শক্তির দ্বিগুণ। আলোর দূরত্ব সি হলে কণাটির আলোর দূরত্ব হলে কণাটির দূরত্ব সি কত হবে? দেখ, একটু ভাষাগত সমস্যা আছে, অ্যাটলিস্ট এর দূরত্ব কত হবে। তো দূরত্ব চাইলে আমরা একটাই সূত্রে অধ্যায় পড়াই, দূরত্ব ভি ইকুয়াল টু √1 - ছোট মান বাই বড় মান, ছোট মান বাই বড় মান তার হোল স্কয়ার ইন্টু √/c। এখন দেখো, এই কোশ্চেনে বলেছে স্থির ভরের দ্বিগুণ। কে কার দ্বিগুণ অত দরকার নেই, তার মানে একটা 1 আর একটা 2, এটা তো বলতে বুঝি আমরা, এ নিয়ে তো কোনো সমস্যা নেই। তাহলে ছোট মান কত? 1, বড় মান কত? 2। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে 1 - 1/4, তার মানে কত? √3/2c। হ্যাঁ, এর আগেও দেখাইছি। অ্যান্সার হবে কি? √3/2c। অ্যান্সারের ভেরিয়েশনগুলোও অন্য ক্লাসে আমি দেখাইছি, যে √3/2 মানে কত? 0.87 বা 87%, বা মান বসালে 2.6 × 10⁸। আর যেহেতু এটা কমন অঙ্ক ইন্টারমিডিয়েট বইয়ের, তো সবগুলো মানেই আমাদের জানা থাকা উচিত। বৃষ্টির একটি বড় ফোঁটা ভেঙে অনেকগুলো ছোট ফোঁটায় পরিণত হলে বড় ফোঁটাটির তুলনায় ছোট ফোঁটাগুলোর সমষ্টিগত ক্ষেত্রফল কত? মানে একটা বৃষ্টির বড় ফোঁটা আছে, সেই বড় ফোঁটা ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র ফোঁটায় পরিণত হলে জিজ্ঞাসা করছে আপনার বড় ফোঁটার তুলনায় ছোট ফোঁটার সমষ্টিগত ক্ষেত্রফল। বড় ফোঁটার যে ক্ষেত্রফল ছিল আর ছোট ফোঁটার ক্ষেত্রফলগুলো যোগ করলে দুইটা কি সমান হবে না কোনোটা কম বেশি হবে, সেটাই হচ্ছে কোশ্চেনের। তো বড় ফোঁটাকে ছোট ফোঁটায় রূপান্তর করলে ছোট ফোঁটার সমষ্টিগত ক্ষেত্রফল সবসময় বৃদ্ধি পায়। ছোট ফোঁটার সমষ্টিগত ক্ষেত্রফল সবসময় বৃদ্ধি পায়। ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন, এম ভরের একটি বস্তু একটি আনুভূমিক স্প্রিং এর সাথে সংযুক্ত আছে। এম ভরের একটি বস্তু একটি আনুভূমিক স্প্রিং এর সাথে সংযুক্ত আছে। স্প্রিংটি এ পরিমাণ প্রসারিত করে ছেড়ে দেওয়া হলে এটি টি পর্যায়কাল নিয়ে ঘর্ষণবিহীন তলে স্পন্দিত হতে থাকে। প্রথম ভর ছিল এম ভরের একটি বস্তু একটা স্প্রিং এ ঝুলানো আছে, সেই ঝুলানো এ পরিমাণ প্রসারিত করে, মানে একটা টেনে ছেড়ে দিলে, এ পরিমাণ প্রসারিত করে ছেড়ে দিলে তার পর্যায়কাল টি পর্যায়কাল নিয়ে দুলতে থাকে বা স্পন্দিত হতে থাকে। তারপর বলছে যদি বস্তুর ভর 4m করা হয় তবে নতুন পর্যায়কাল কত? আগে বস্তুর ভর যখন m ছিল তখন পর্যায়কাল t ছিল, এখন বস্তুর ভর 4m করা হয়েছে, তখন পর্যায়কাল কত হবে? এটাই কোশ্চেন। তাহলে আমরা জানি t = 2π√m/k। হ্যাঁ, স্প্রিং ধ্রুবক থাকলে t = 2π√m/k জানি। এখন এখানে দেখো তো m এর কথা বলা আছে, আর এ পরিমাণ প্রসারিত করলে পরে আর প্রসারণের কোনো কথাবার্তা বলা নেই, শুধু ভরের সাথে এটা সম্পর্ক কি? বর্গমূলের সমানুপাতিক। ভরের সাথে পর্যায়কাল বা দোলনকালের সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। আগে ভর ছিল 4, এখন হয়েছে কত? 4m। আলটিমেটলি কত গুণ করা হয়েছে? ভর 4 গুণ করা হয়েছে। ভরের যদি 4 গুণ করা হয়, 4 এর রুট করলে কত গুণ? দ্বিগুণ। 4 এর রুট করলে কত গুণ? দ্বিগুণ, অর্থাৎ t2টা হবে 2t। ওকে, বলেছে ভর 4 গুণ হয়েছে। ভর 4 গুণ হলে দোলনকাল, নতুন পর্যায়কাল কত গুণ হবে? দ্বিগুণ হবে। আগের যে টি ছিল এখন তার 2 গুণ হবে। পরের কোশ্চেন, একটি 3 মানের ভেক্টরকে একটি 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে, একটি 3 মানের ভেক্টরকে একটি 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না? লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না? তো চলো দেখে আসা যাক যে লব্ধি ভেক্টরের মান কোনগুলো হতে পারে। আচ্ছা,
পি এর মান, একটা ভেক্টর পি এর মান হচ্ছে 3, কিউ এর মান কত 4। আচ্ছা, দুইটা ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ, লব্ধির মান আর ম্যাচ সর্বোচ্চ হবে কি দুইটা ভেক্টরের যোগফলের সমান, অর্থাৎ কত 3 + 4 7। আর লব্ধির সর্বনিম্ন মান হবে দুইটা ভেক্টরের বিয়োগফলের সমান, বড় বল থেকে ছোট বল বিয়োগফলের সমান, বড় বল থেকে ছোট বল বাদ দেবো, কিউ -3, তার মানে 4 - 3 আলটিমেটলি কত 1। তার মানে এই দুইটা ভেক্টরের লব্ধির মান এই 1 থেকে 7 এর ভিতরে যে কোনো মান হতে পারে। এটা সর্বোচ্চ মান, এটা হচ্ছে সর্বনিম্ন মান। 7 হচ্ছে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান কত 1, অর্থাৎ 1 থেকে 7 এর ভিতরে যে কোনো একটা মান এই দুইটা ভেক্টরের লব্ধির মান হতে পারে, বিভিন্ন অ্যাঙ্গেলের কারণে বিভিন্ন হতে পারে, কিন্তু এই 1 এর থেকে নিচেই হবে না, ছোট হবে না, এবং 7 থেকে বড় হবে না। তাহলে এমন অপশনগুলো দেখি 5 এর ভিতরে, তাহলে এটা না, রাইট অ্যান্সার এটা না, এটা না, 0 হতে পারবে না। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার হলো এ অপশন 0। পরের কোশ্চেন বলছে 6 ওহম এবং 12 ওহম মানের দুইটি রোধ সমান্তরালে সংযুক্ত আছে। 6 ওহম এবং 12 ওহম মানের দুইটা রোধ সমান্তরালে সংযুক্ত আছে। এই সমান্তরাল সংযোগকে একটি 4 ওহম মানের রোধ এবং 24 ভোল্ট ব্যাটারির সাথে সিরিজে সংযুক্ত করা হলো। উক্ত সংযোগে 6 ওহম রোধের ভিতরে প্রবাহিত তড়িতের মান কত? তো আমরা চিত্রটা একটু আঁকার চেষ্টা করি। দুইটা রোধ কিসে আছে? সমান্তরালে আছে। দুইটা রোধ সমান্তরাল আছে, একটু বড় করে আঁকি। দুইটা রোধ সমান্তরালে আছে। তারপর একটা 6 ওহম আর একটা হচ্ছে 12 ওহম রোধ, একটা 6 ওহম আর একটা 12 ওহম রোধ সমান্তরাল আছে। এই সমান্তরাল সংযোগটি একটি 4 ওহম মানের রোধ এবং 24 ভোল্ট ব্যাটারির সাথে সিরিজে মানে শ্রেণীতে সংযুক্ত আছে। কত মানের রোধ? 4 ওহম মানের রোধ। 4 ওহম মানের রোধ কিসে যুক্ত আছে? শ্রেণীতে যুক্ত আছে। কিসে যুক্ত আছে? শ্রেণীতে যুক্ত আছে। আমরা শ্রেণীতে যোগ করে দিলাম। ওকে, এখন বলছে উক্ত সংযোগে 6 ওহম রোধের ভিতর দিয়ে কারেন্ট কত, মানে এই পথে কারেন্টটা কি পরিমাণ যাচ্ছে এটাই জিজ্ঞাসা করছে। তো এই পথে কারেন্ট বের করতে গেলে তো আমার মোট কারেন্ট বের করতে হবে। মোট কারেন্ট I = কত? V/R। এখানে V দেওয়া আছে 24 ভোল্ট, তাহলে 24/R। আর কত? টোটাল আরটা বের করি। এই 6 এই 12 পথ হচ্ছে ভিন্ন পথ মানে সমান্তরাল। সমান্তরালে 6 এবং 12 ক্যালকুলেশন করলে গুণফল বাই যোগফল, হ্যাঁ, গুণফল বাই কত? যোগফল। তাহলে 6 × 12 বাই যোগ করলে কত? 18। তাহলে 3, এটা কত? 4 ওহম। এই দুইটা মিলে রোধের মান কত হবে? 4 ওহম রোধ হবে। এই দুইটা মিলে রোধের মান হবে 4 ওহম। এই দুইটা মিলে রোধের মান হচ্ছে 4 ওহম। হ্যাঁ, আচ্ছা, আর এই 4 ওহম শ্রেণীতে আছে, তার মানে শ্রেণীতে যোগ হয় 4 4 8 ওহম। তাহলে মোট কারেন্ট বেরিয়েছে 3 অ্যাম্পিয়ার। মোট কারেন্ট বেরিয়েছে 3 অ্যাম্পিয়ার। এখন স্পেসিফিক রোধের ভিতর দিয়ে কারেন্ট যখন যাবে, তো তখন আমরা সূত্র দিয়েও করতে পারি অথবা মুখে মুখে করতে পারি। দেখো, মোট কারেন্ট এই পথে আসছে, এখানে কত অ্যাম্পিয়ার আসছে? 3 অ্যাম্পিয়ার। এখানে দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা এই পথে যাচ্ছে, একটা এই পথে যাচ্ছে। আমরা জানি কারেন্ট রোধের মান যত বেশি সেখানে কারেন্টের মান তত কম, কারণ রোধ কি করে? তড়িৎ প্রবাহে বাধা সৃষ্টি করে। তাহলে এখানে দেখো 6 ওহম রোধ, এখানে 12 ওহম রোধ, তার মানে এই জায়গায় কারেন্টের মান বেশি হবে আর এই জায়গায় কারেন্টের মান কম হবে। কেমন কম বেশি হবে? দেখো, এই দুইটা মানের দিকে তাকাইলে দেখো তো দুইটা মান হাফ অ্যান্ড ডাবল না? হাফ অ্যান্ড ডাবল, অর্থাৎ মোট কারেন্টের এখানে 2 ভাগ পরিমাণ যাবে, এখানে 1 ভাগ পরিমাণ যাবে। মোট কারেন্ট কত? 3 অ্যাম্পিয়ার। তার মানে এই পথে যাবে কত? 2 অ্যাম্পিয়ার কারেন্ট। এই পথে যাবে কত? 1 অ্যাম্পিয়ার কারেন্ট। আবার এখানে এসে টোটাল কারেন্ট যাবে, তার মানে এই জায়গায় কারেন্ট কত? 3 অ্যাম্পিয়ার। তো এমন কোনো জায়গা নেই যে আমরা বলতে পারবো না। ঠিক আছে, আমরা একটু বুঝলেই, বিষয়টা একটু বুঝলেই আমরা সব
রোধের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে আমরা অলওয়েজ বলতে পারবো মুখে মুখে। মোট কারেন্ট, আমি আবার বলি, মোট কারেন্ট এই দুইটা পথে ভাগ হয়ে যাবে। এখানে রোধের মান যেহেতু কম, এখানে বেশি পরিমাণ যাবে, এখানে কম পরিমাণ যাবে। আচ্ছা, কেমন হারে কম বেশি হবে? এখানে 6, এখানে 12, মানে হাফ অ্যান্ড ডাবল হলে এখানে 2 ভাগ যাবে, এখানে 1 ভাগ। তাহলে মোট কারেন্ট কেমনভাবে ভাগ করবো? এখানে 2 ভাগ, এখানে 1 ভাগ, আর এখানে কোনো বিকল্প পথ নেই, তার মানে মোট কারেন্ট। এখন আমার স্পেসিফিক কোশ্চেনে বলছে 6 ওহমের ভিতর দিয়ে, 6 ওহমের ভিতর দিয়ে তো কত? 2 অ্যাম্পিয়ার কারেন্ট। ওকে, পরের কোশ্চেন বলছে একটি রাবার ব্যান্ডে টেনে দৈর্ঘ্য x পরিমাণ বৃদ্ধি করা হলে রাবার ব্যান্ডের সৃষ্ট প্রত্যাবর্তী বল F = এত হলে এখানে A ও B ধ্রুবক, এটা ধ্রুবক, বিটাও ধ্রুবক। রাবার ব্যান্ডটিকে x = 0 থেকে x = L পর্যন্ত বৃদ্ধি করতে কৃত কাজের পরিমাণ কত? আচ্ছা, কৃত কাজ পরিমাণ, কৃত কাজ W = আমরা জানি F.x, কৃত কাজ W = কি জানি? F.x জানি, কিন্তু এখানে যেহেতু সীমা আছে তাহলে W = আমরা লিখতে পারি এই সীমাটা কত? 0 থেকে L পর্যন্ত, তার মানে 0 থেকে L পর্যন্ত। আর F = কি? F = কি? ax + bx², আর ইন্টিগ্রেশনের ভিতরে x না হয় এটা বসে কি? dx, ক্ষুদ্র পরিমাণ। ওকে, সরি প্লাস ছিল, এখানে প্লাস ছিল। তাহলে আমরা এখন ইন্টিগ্রেশন করে দেবো, ইন্টিগ্রেশন করে দিলেই তো হয়ে গেল। ইন্টিগ্রেশন তো আমরা করতে পারি, এটা ধ্রুবক পদ, আর x এর ইন্টিগ্রেশন করলে কি? x²/2, হ্যাঁ, পাওয়ার 1 বেড়ে যাবে, সেই পাওয়ার দ্বারা ভাগ। এখানে কি? b x² এর পাওয়ার 1 বেড়ে যাবে, মানে x³/3। তার লিমিটটা হবে 0 থেকে L পর্যন্ত, তার লিমিটটা হবে 0 থেকে L পর্যন্ত। এখন ইন্টিগ্রেশনের নিয়ম কি? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, অর্থাৎ যেখানে চলক পাবো এই আপার লিমিট L বসাবো, মাইনাস যেখানে চলক পাবো লোয়ার লিমিট 0 বসাবো। তাহলে আপার লিমিট বসায়, আপার লিমিট বসাইলে কি হচ্ছে? a x এর জায়গায় L, মানে a L²/2 প্লাস b, এখানে L বসালে L³/3 মাইনাস যেখানে x পাবো সেখানে 0 বসাবো, তার মানে এই টার্মটাও 0, এই টার্মটাও 0, অর্থাৎ মান আসছে a L²/2 প্লাস b L³/3। এমন অপশন দেখি তো, a L²/2 প্লাস b L³/3, অর্থাৎ রাইট অ্যান্সারটা হচ্ছে ডি অপশনে। রাইট অ্যান্সারটা হলো ডি অপশন আছে। পরের কোশ্চেন, এত তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক কত? আমরা জানি d²x/dt² প্লাস ω² x = 0। তো এই পজিশনটাকে, এক্স এর শকটাকে কি ω² এর সাথে তুলনা করো। তো প্রথম কথা হচ্ছে এখানে শক থাকবে না, এখানে শক থাকবে না, তাহলে এই শকটা রিমুভ করে দেবো। এই 6কে রিমুভ করতে হলে কি 6 দ্বারা ভাগ করতে হবে, তাহলে d²x/dt² প্লাস 6 দ্বারা ভাগ করলে কত? 6 25 125। ওকে, 150, 6 25 150, তাহলে 6 দ্বারা ভাগ করলে কত? 150কে 25 হয়। তাহলে দেখো তো এখানে ω² আছে x এর শক, এখানে x এর শক 25 আছে, তার মানে লেখা যায় না ω² = 25, ω কত? 5। তাহলে কৌণিক কম্পাঙ্ক কত? 5 রেডিয়ান/সেকেন্ড। কৌণিক কম্পাঙ্ক হচ্ছে 5 রেডিয়ান/সেকেন্ড। সিম্পল অঙ্ক। আমরা কি করব? d²x/dt² প্লাস ω² x = 0। প্রথম কথা হচ্ছে এখানে কোনো শক ছিল না, তার মানে এই ধরনের ইকুয়েশনের ক্ষেত্রে যদি কোনো শক থাকে প্রথমে ওই শককে রিমুভ করে নেব, ওই সংখ্যা দ্বারা ভাগ করে নেব, শক রিমুভ করে নেব, তারপর x এর সাথে যে একটা আছে সেটা ω² এর সাথে তুলনা করলে আমরা ওমেগার মান পাবো। পরের কোশ্চেন, শূন্য ভর এবং ই শক্তি বিশিষ্ট একটি কণার ভরবেগ কোনটি? আচ্ছা, আমরা জানি কি লিখছি, PC, এই যে ই জানি না, mc², এই পি মানে কি? পি মানে কি? ভরবেগ, মানে mc বা mv আর সি, এটা মিলেই তো হয়েছে, হ্যাঁ, এটা মিলেই তো হয়েছে। তাহলে আমরা জানি কি? PC, এখানে কণার ভরবেগ চেয়েছে, পিটা চেয়েছে, তো P কি? E/c, P হচ্ছে E/c, P হলো E/c।
রাইট অ্যান্সার হচ্ছে E/C। এই সিম্পল কোশ্চেনে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। তার মানে কোশ্চেন যে খুব বাইরে থেকে হয় তা না, সবসময় সিলেবাস ধরে ধরে কোশ্চেনগুলো হয় এবং আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্যাটার্ন সহ কোশ্চেনটা সলভ করব। অর্থাৎ একটা কোশ্চেন সলভ মানে একটা কোশ্চেনেই জানা না, মানে সেই নিয়মটা, এই নিয়মগুলো যদি আমরা ঠিকঠাক মতো জানতে পারি আশা করি আমরা পরীক্ষায় ভালো করব। পরের কোশ্চেন, একটি ইলেকট্রনকে ভি বিভব পার্থক্য ভি মধ্যে রাখলে ইলেকট্রনের বেগ ভি এবং প্রযুক্তের বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক, মানে এই বেগ এবং প্রযুক্তের বিভব পার্থক্য আমরা জানি ইকে ইকুয়াল টু গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ mv² জানি, হাফ mv²। আবার ই ভি নট জানি, ভি নট নির্বৃত বিভব, এখানে বিভব পার্থক্য বলে দিয়েছে ভি, তার মানে ভি বসাইলাম। ঠিক আছে, এখন এখানে কার মান চেয়েছে, এখন এখানে বেগের উপর। আচ্ছা, তাহলে এটা সমান এটা যদি আমি করি তাহলে ভি ইকুয়াল টু 2 বড় হাতের ভি বাই এম, এই ইকুয়েশনটা। ওকে, ভি ইকুয়াল টু 2e ভি বাই এম, রাইট আনসার। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে একটি রান্নাঘরের দেওয়ালে সিলিং এবং মেঝে তাপীয় অন্তরক পদার্থ দিয়ে তৈরি। রান্নাঘরে একটি সাধারণ রেফ্রিজারেটর দরজা খুলে তা চালু রাখা হলে রান্নাঘরের তাপমাত্রা কেমন হবে, কমবে, স্থির থাকবে না বাড়বে, এ ধরনের কথাবার্তা। তো দেখো একটা ঘরে বলছে কি রান্নাঘরের সিলিং এবং মেঝে, সিলিংটা এবং মেঝেটা কি তাপীয় অন্তরক পদার্থ দিয়ে ঢেকে দিয়া, তার মানে ওই রুম থেকে তাপমাত্রা বাইরে যেতে পারবে না বা বাইরে থেকে তাপের আদান প্রদান ঘটতে পারবে না। ঠিক আছে, যখন এটা ঘটবে না তখন ওই রুমে একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা থাকবে। কিন্তু বলছে একটি রান্নাঘর কি আছে, একটি সাধারণ রেফ্রিজারেটর দরজা খুলে দিচ্ছে। যখন একটা সাধারণ রেফ্রিজারেটর দরজা খুলে দিচ্ছে ও কিছু পরিমাণ তাপ বাইরে বের হয়ে যাচ্ছে, কারণ কি রেফ্রিজারেটরে প্রথমে আসছে কি তড়িৎ শক্তি, এই তড়িৎ শক্তিকে তাপীয় শক্তি বা যান্ত্রিক শক্তিতে কনভার্ট করছে। তো তাপীয় শক্তি বা যান্ত্রিক শক্তিতে কনভার্ট করার ফলে তাপমাত্রা কি হয়ে যাবে, রান্নাঘরের তাপমাত্রা বেড়ে যাবে, কারণ ওই তাপমাত্রা তো রান্নাঘর থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। এ কারণে রাইট অ্যান্সারটা হবে কি বাড়বে, রান্নাঘরের তাপমাত্রাটা বেড়ে যাবে। ওকে, পরের কোশ্চেন, একটি প্রত্যাবর্তী চক্রাকার প্রক্রিয়ায় এক চক্রের পর নিচের কোনটি শূন্য নাও হতে পারে। আচ্ছা, একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া মানে কি, যে প্রক্রিয়া কি পুনরায় ফিরে আসতে পারি, হ্যাঁ, যে প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাবর্তী প্রক্রিয়া এক চক্রের পর, কয়টা চক্রের পর, একটা চক্রের পর নিচের কোনটি শূন্য নাও হতে পারে। ইউটা অন্তস্থ শক্তি, পিটা চাপ, ডাব্লুটা সিস্টেমের দ্বারা কৃত কাজ, ইএস হচ্ছে এন্ট্রপির পরিমাণ। আচ্ছা, বলছে এক চক্রের পর, এক চক্রের পরে, আচ্ছা এক চক্রের পরে কাজের মান কখনো শূন্য হতে পারবে না। অন্তস্থ শক্তিও শূন্য হতেও পারে, চাপটাও শূন্য হতে পারে বা এন্ট্রপি শূন্য হতে পারে, কিন্তু কাজের মান কখনো শূন্য হতে পারে না এক চক্রের পর। পূর্ণ চক্রের পর কাজের মান শূন্য হতে পারবে, কিন্তু এক চক্রের পর, হ্যাঁ, এক চক্রের পর কখনোই কাজের মানটা শূন্য হতে পারবে না। তাহলে কোনটি শূন্য নাও হতে পারে, কাজের মান শূন্য নাও হতে পারে। ঠিক আছে, কাজের মানটা শূন্য নাও হতে পারে। পরের কোশ্চেন, আচ্ছা এটাই তো আমাদের লাস্ট কোশ্চেন ছিল। তো ইতিমধ্যে আমরা এই সেশনের কোশ্চেনগুলো দেখে নিলাম। তো তোমরা নিয়মিতভাবে এই কোশ্চেনগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক উপকার হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। ভালো থাকবা, পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে। ওকে।